ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। দেখো আজকে আমি তোমাদের WBPDCL অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ দপ্তরে নার্স নিয়োগ করা হয়, কন্ট্রাকচুয়াল নার্স, সেখানে একটা নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে 17ই সেপ্টেম্বর 2025-এ। এই নোটিফিকেশানটা তোমরা কোথা থেকে পাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কতজন নার্স সেখানে নেবে সেই সম্পর্কিত বলবো, এবং তার স্ল্যাব অর্থাৎ তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা মার্কস ডিভিশন বা ইন্টারভিউ হয় কিনা সেই সমস্ত কিছু বলবো। দেখো তোমরা ক্রমে বা গুগলে যদি WBPDCL অফিসিয়াল ওয়েবসাইট বলে লেখো, তারপরে সার্চ করবে। সার্চ করার পরে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারো, তো সেই ওয়েবসাইটে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে অফিসিয়াল পেজ সেখানে ওপেন হয়ে যাবে। এরপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই বিভিন্ন যে নিউজ থাকবে সেখানে দেখতে পাবে যে এখানে রয়েছে এনগেজমেন্ট কোয়ালিফাইড প্রফেশনালস এক্সপিরিয়েন্স মিনিং, ঠিক আছে, ক্লিক হেয়ার। এখানে বিভিন্ন নিউজে দেখতে পারবে, অথবা এখান থেকে যদি তোমরা না পাও তাহলে কিন্তু নিচের দিকেও এখানে দেখো এই যে ক্লিক হেয়ারে করলেই কিন্তু এই যে নোটিফিকেশানটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখান থেকেও পেতে পারো বা আর একটু নিচের দিকে গেলেও পেতে পারো। তো এখানে দেখো নোটিফিকেশানে লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। এবার এখানে তোমার কর্পোরেট আইডেন্টিটি নাম্বার, রেজিস্টার্ড অ্যান্ড কর্পোরেট অফিস, বিদ্যুৎ উন্নয়ন ভবন, এখানে সমস্ত কিছু, ফোন নাম্বার, ফ্যাক্স, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এমপ্লয়েন্ট একটা নোটিফিকেশান নাম্বারও দেওয়া রয়েছে, এবং সেখানে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ জেনারেশন। এরা কি পোস্ট এনগেজ কোয়ালিফিকেশান প্রফেশনাল পোস্ট হচ্ছে বার করেছে মেডিকেল অফিসার হিসেবে, সিকিউরিটি অফিসার হিসেবে, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি হিসেবে। এবারে ডিটেলসগুলো দেখো দেওয়া রয়েছে এবং মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। এখান থেকে তোমার কী দেখো, প্রথমে যে মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 13টা, ঠিক আছে। মেডিকেল অফিসারে 13টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে তোমার বেসিক পে হচ্ছে দেখো 56,100, এবং পে লেভেল 18 হচ্ছে 1,60,500। এবারে মিনিমাম কোয়ালিফিকেশান কি থাকতে হবে? MBBS ডিগ্রি রিকগনাইজড বাই দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এরপরে সিকিউরিটি অফিসারের একটা পোস্ট রয়েছে, সেখানে 10টা ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পারো তোমরা। আর স্টাফ নার্সের পরে রয়েছে টোটাল 7টা ভ্যাকেন্সি, ঠিক আছে, 7টা ভ্যাকেন্সি। এখানে কি রয়েছে? বেসিক পে কত রয়েছে এখানে দেখে নাও। বেসিক পে 29,000, এবং পে লেভেল 4 হচ্ছে তোমার 84,500 টাকা। এখানে 7টা ভ্যাকেন্সির মধ্যে তোমার কি মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট এনি স্ট্রিম উইথ ডিগ্রি, অথবা ডিপ্লোমা ইন GNM জেনারেল নার্সিং মিডওয়াইফারি, এনি ইনস্টিটিউট যেটা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিল থেকে রিকগনাইজড হতে হবে, এবং রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান। আর একটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি, এর জন্য 31টা পোস্ট রয়েছে। বেশ, এখানে কম্পেনসেশন পে নিয়ে একটা বেসিক পে তোমাদের যেই ক্যাটাগরিতে যেই বেসিক পে দেওয়া হয় সেটার হিসেবে এখানে একটা লেখা রয়েছে, এবং এজ লিমিট নিয়ে তোমরা দেখতে পারো। এখানে এজ লিমিট নিয়ে কিন্তু তোমার এজ লিমিট এবং রিল্যাক্সেশন সেখানে দেওয়া রয়েছে। এজ লিমিট রিল্যাক্সেশনের মধ্যে যদি মেডিকেল অফিসার হয় তাহলে অ্যাজ অন 1/9/2025 ফর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 36 ইয়ার্স। আর স্টাফ নার্সের ক্ষেত্রে কত? 32 ইয়ার্স ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স অ্যাজ অন 1/9/2025 ফর আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট এদের জন্য। এবং SC STর যদি হয়, SC STর ক্ষেত্রে কিন্তু কত দেখো, এজ লিমিট বাই 0.05 years for SC ST, আর 3 years for OBC, 10 years for PWD candidates as per exempt norms subject to maximum of 45 years considering all applicable relaxation, ঠিক আছে, 45 years ম্যাক্সিমাম রিল্যাক্সেশন দেওয়া হবে।
তারপরে এখানে 2 নম্বর পয়েন্টে দেখবে লেখা আছে অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য কত ইয়ার্স, 45 ইয়ার্স, সেটাই লেখা রয়েছে এখানে। এবং যারা এক্সেমটেড ক্যাটাগরি ইসি থেকে বিলং করছে তাদের জন্য রিল্যাক্সেশন 45 ইয়ার্স 1/9/2025 অনুযায়ী। এরকম করে বিভিন্ন এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ avail age relaxation as SC, ST, OBC category A or OBC category B or PWBD candidates may be considered in the UR category of post according to merit। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মেরিট অনুযায়ী কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর রিজার্ভেশনের ক্ষেত্রে দেখো কত রয়েছে। রিজার্ভেশনে তোমার কাস্ট অনুযায়ী কতকার রিজার্ভেশন রয়েছে। মেডিকেল অফিসার এর ক্ষেত্রে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 13, UR 1, UR ইসি 2, তারপর হচ্ছে ইডাব্লিউএস 2, ইডাব্লিউএস ইসি 1, এসসি ইসি 1, তারপর হচ্ছে তোমার এসটি 2, ওবিসি এ 3 এবং ওবিসি বি হচ্ছে 1। এরপরে দেখো সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10, সেইখানে কাস্ট ওয়াইজ দেওয়া আছে। এবার তোমরা স্টাফ নার্সটা দেখো ভালো করে, 7টার মধ্যে ইউআর থাকছে 1টা, ইউআর ইসি 1টা, তারপর হচ্ছে ইউআর পিডাব্লিউডি থাকছে 1টা, ইউআর এমএসপি থাকছে 1টা, এসসি থাকছে 1টা, এসসি পিডাব্লিউডি 1টা, তারপর হচ্ছে এসটি নেই কোনো, এসটি ইসি 1টা, এরকম করে টোটাল 7টা ভ্যাকেন্সি। এরপরে আরও কিছু রয়েছে স্টাফ নার্সের যে ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ পোস্ট অনুযায়ী, যেটা হচ্ছে তো ইউআর পিডাব্লিউডি 1টা, রেসি পিডাব্লিউডি 1টার মধ্যে ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ পোস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল। সুটেবল ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসের মধ্যে ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, লোকোমোটো ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পলসি, লেপ্রোসি কিওর্ড, ডোয়ারফিজম, অ্যাসিড অ্যাটাক ভিকটিমস অ্যান্ড মাস্কুলার ডিস্ট্রফি। এরকম করে পিডাব্লিউডির যে সুটেবল ক্যাটাগরি বেঞ্চমার্ক ডিসেবিলিটিসের মধ্যে থাকতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর নোটে দেখো কি লেখা রয়েছে, ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিফাইড এসসি পিডাব্লিউডি উইথ অ্যাভাব স্পেসিফিক বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেট, দ্য ভ্যাকেন্সি উইল বি ফিল্ড আপ বাই এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস উইথ দ্য স্পেসিফিক বেঞ্চমার্ক ডিসেবিলিটিস অ্যাজ মেনশনড আন্ডার এত 2 and 3 অ্যাভাব। এখানে নোট করে লেখা রয়েছে। এরপর দেখো ফাংশনাল রিকোয়ারমেন্টের যে অ্যাব্রিভিয়েশনগুলো, এস মানে কি, এসটি মানে কি, ডাব্লিউ, বিএন, এল, এগুলো কিন্তু সমস্ত লেখা রয়েছে, দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ এগুলো বেঞ্চমার্ক। আচ্ছা, আর রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা রয়েছে, এমএসপি মানে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন এগেনস্ট রিজার্ভ ভ্যাকেন্সি, তাদের কিন্তু কী করা হবে, অনলি ফলোয়িং স্পোর্টস ইভেন্ট, ক্রিকেট থেকে, সুইমিং থেকে, সাইক্লিং থেকে, বাস্কেট বল থেকে, হকি, বক্সিং, খোখো, ফুটবল, রেসলিং, কাবাডি, টেবিল টেনিস, তারপর ওয়েট লিফটিং, জুডো, রাইফেল শুটিং, ব্যাডমিন্টন, টেনিস, অ্যাথলেটিক্স, ভলিবল, জিমন্যাস্টিক থেকে, এগুলো থেকে বিলং করলে কিন্তু তাদের ভ্যাকেন্সিস রিজার্ভ করা থাকবে। এরপরে দেখো কম্পিটেন্ট অথরিটির মধ্যে একটা এরিয়া রয়েছে, কম্পিটেন্ট অথরিটি কোথায় কি দেওয়া হবে, ইন্টারন্যাশনাল কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস অর গেমস ফর স্কুল এডুকেশন, এসব দেওয়া রয়েছে। এরপরে চলে আসি, দেখো স্পেশাল প্রভিশন ফর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এদের ক্ষেত্রে কি পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড। 1 নম্বরে দেখো এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি এরা যদি ক্যান্ডিডেট ক্লেমিং করতে চায় তাহলে তাদের একটা সাপোর্টিভ একটা সার্টিফিকেট কিন্তু তাদের থাকতে হবে কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে, যেটা স্পেসিফাইড বিলো ভাইড দ্য ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যাক্ট 1994, এসসি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্ডার নং এত, অ্যান্ড ডেটেড উইথ বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট অর্ডার নং এত, ডেটেড 24/9/2010। তাহলে তোমার একটা এসসি এসটি সার্টিফিকেট কিন্তু এই ভাইড নং অনুযায়ী থাকতে হবে। আচ্ছা, আর কি নো ক্লেম ফর বিং এ মেম্বার অফ দ্য এসসি এসটি অ্যান্ড ওবিসি অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি শ্যাল বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, কিন্তু ক্লেম করা হবে না। তারপরে দেখো এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস শ্যাল বি গাইডেড বাই দ্য ফলোয়িং নোটিফিকেশন অ্যান্ড এনি আদার সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইফ ইস্যুড বাই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টিল দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দিস নোটিফিকেশন। ঠিক আছে, এই অনুযায়ী এরকমভাবে ডেটগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে।
তারপরে দেখো, দ্য অপারেশন অফ দ্য অ্যাভাব মেনশন নোটিফিকেশন উইল বি সাবজেক্ট টু আউটকাম দ্য অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস ইন দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল অ্যান্ড WBBDSL শ্যাল অ্যাবাইড বাই সাচ অর্ডার ইফ এনি অ্যারাইজিং আউট অফ সাচ লিগাল প্রসিডিংস। ঠিক আছে, তাহলে এখানে অ্যাবাব যে মেনশন নোটিফিকেশন বলে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু তোমার পেন্ডিং লিগাল প্রসিডিংস হয়ে থাকবে ইন দ্য কম্পিটেন্ট কোর্ট ল অনুযায়ী, অ্যান্ড DCL যদি এটা অ্যাবাইড করে সেই অর্ডারটা, ইফ এনি অ্যাবাইড করতে চায় তাহলে সেটাকে কিন্তু লিগাল প্রসিডিং ধরবে। তারপরে এখানে দেখো এই ইসি ক্যাটাগরি OBC এগুলোর ডেট একটা দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে তোমার কোনো যদি শিফটেড ফ্রম আদার স্টেট থেকে কোনো পার্সন আসে তার ক্ষেত্রে রেসিডেন্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যাভেল রিজার্ভেশন হতে হবে EWS ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের এখানে তোমার যে রিজার্ভেশন সেই নিয়ে লেখা আছে। স্পেশাল প্রভিশন ফর EWS ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদের ক্ষেত্রে কি না, তারা রিজার্ভেশনটা পাবে EWS upon production of an income and asset certificate issued by any of the following authorities। কারা কারা অথরিটিস থাকবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার এবং হচ্ছে DWO কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া। ঠিক আছে, আর ডেটেড একটা দেওয়া আছে দেখো, মেমো নং, এটা ডেটেড 9/7/2019, এই ডেটের মধ্যে কিন্তু আগে থাকতে হবে। আচ্ছা, এরপরে কিছু কিছু সিলেকশন প্রসেস দেওয়া আছে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ হবে এবং কলকাতায় শুধুমাত্র ইন্টারভিউ হবে, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না। আর ক্রাইটেরিয়াটা কি কতর মধ্যে তোমার হবে সেটাও আমি বলে দিচ্ছি এখানে দেখো। তাহলে পার্সোনাল ইন্টারভিউ তোমার 100 মার্কসের 100%, এটা হচ্ছে মেডিকেল অফিসার। স্টাফ নার্সদের ক্ষেত্রে দেখো, স্টাফ নার্সদের ক্ষেত্রে হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার পার্সোনাল ইন্টারভিউ অনলি হেল্ড টু বি কলকাতা অনলি। তাহলে কলকাতা যারা সিলেক্টেড হবে কি করে, কি ক্রাইটেরিয়া রয়েছে তোমার অ্যাকাডেমিক্স ক্রাইটেরিয়া, এখানে কত কি লাগছে বলে দিচ্ছি দেখো। এখানে আরেকটা রয়েছে যে তোমার যেমন হচ্ছে গ্রেড 2তে আমাদের কি করতে হয়, গ্রেড 2তে আমাদের বেঙ্গলি বা নেপালি, ওখানে কিন্তু বেঙ্গলি বা নেপালি জানা থাকতে হবে, মানে বলতে পারে যেন আর লিখতে পারে। এখানে এটাও তাই, এখানে তোমার বেঙ্গলিটা বলে দিয়েছে, বেঙ্গলি যেন কি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে এবং বলতে পারে, এটা কিন্তু ক্রাইটেরিয়াটা থাকতে হবে। বাট সাচ নলেজ ইজ নট ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি। নেপালি যার মাদার টাং তার ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি জানা থাকতে হবে এমন কোনো কথা নেই। তার মানে ঠিক যেমন গ্রেড 2-র ক্ষেত্রে সেই রকম কিন্তু এখানেও। আচ্ছা, এরপরে মার্কসের মধ্যে দেখো, মার্কসের মধ্যে তোমার অ্যাকাডেমিক্সে থাকছে 75 মার্কস, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকছে 10 মার্কস এবং তোমার পার্সোনাল ইন্টারভিউতে থাকছে 15 মার্কস। ঠিক যেমন গ্রেড 2-তে সেই রকমভাবেই কিন্তু এখানে অ্যাকাডেমিক মার্কসটা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। এবার মার্কিং ক্রাইটেরিয়া ফর অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে দেখো কি থাকছে এখানে, তোমার কোয়ালিফিকেশান। ঠিক আছে, কোয়ালিফিকেশানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান আর ইটস ইকুইভ্যালেন্টসের 25%, এখানে 25% নেবে। ঠিক আছে, কোনো সেগ্রিগেশন নেই, তাহলে তুমি যত পাচ্ছ এইচএসে সেটা 20% করবে। এবার এখানে একটা দেখো ভালো করে লেখা রয়েছে, বেসিক BSc নার্সিং যে কোনো কলেজ অফ নার্সিং থেকে এই INC এবং তার স্টেট নার্সিংয়ের দ্বারা অ্যাফিলিয়েটেড থাকতে হবে। অর দিয়ে কি লেখা রয়েছে দেখো, অর দিয়ে লেখা রয়েছে তোমার হচ্ছে পোস্ট বেসিক BSc নার্সিং। ঠিক আছে, পোস্ট বেসিক BSc নার্সিং কিন্তু করা থাকতে হবে ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজ বাই INC অর রেসপেক্টিভ স্টেট। এদের যদি থাকে তার টোটাল মার্কস কত নেবে, 40 নেবে। এটা স্ল্যাব দেওয়া রয়েছে, ঠিক যেমন আমাদের গ্রেড 2-র ক্ষেত্রে স্ল্যাব করে দিয়েছিল, এখানেও কিন্তু স্ল্যাব করে দিয়েছে। স্ল্যাবটা 55% থাকলে 35 নাম্বার, এরকম করে 60, 65, 70, 75, 100% থাকলে 40 নাম্বার পর্যন্ত দেবে। তাহলে এখানে কিন্তু তোমার বোথ বেসিক নার্সিং এবং পোস্ট বেসিক BSc নার্সিং মিনিমাম কোয়ালিফিকেশানে সেখানে লেখা ছিল GNM, কিন্তু এখানে বোথ বেসিক আর পোস্ট বেসিক BSc থাকলে তবে কিন্তু 40 মার্কস দেবে। আর এখানে দেখো রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থাকলে সেখানে যেমন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো মার্কস দেওয়া হয় না, এখানেও কিন্তু সেটাই অ্যাপ্লিকেবল। এরপর MSc নার্সিং যদি থাকে তার ক্ষেত্রে 5 নাম্বার পাবে। এবার 5 নাম্বারটা যদি কি করে ভাগ করে দেওয়া আছে দেখো, এখানেও সেগ্রিগেশন করে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটিতে মিনিমাম 1 ইয়ার থাকলে 5 নাম্বার পাবে, এটা কিন্তু তোমার কোনো সেগ্রিগেশন নেই। তাহলে 5, 40-এর পাশে 45 আর এদিকে হচ্ছে 25, তাহলে কত হচ্ছে
70 হলো এবং এদিকে 5 75 75 হচ্ছে একাডেমিকের মধ্যে থাকছে। একাডেমিকে হয়ে গেল। এরপরে তোমার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ঠিক যেই রকম 10 নাম্বার পায় কোথায়, মিনিমাম 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ার বা হচ্ছে 12 মান্থের হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ডিস্ট্রিবিউশনটা স্ল্যাবে যেমন হয়, লেস দ্যান 12 মান্থ যদি থাকে কোনো মার্কস দেওয়া হয় না, মানে 1 বছর কমপ্লিটেড 12 মান্থস হতে গেলে বা 24 মাসের কম হলে 2, তারপর 36 মাসের কম হলে 4, 48 মাসের কম হলে 6, 60 মাসের কম হলে 8 এবং তারপরে তোমার 60 মাসের বেশি বা তার সমান হলে কিন্তু 10। এটা ক্রাইটেরিয়াটা রয়েছে। তো এটা গেল তোমার এক্সপিরিয়েন্স কার কত থাকছে সেই অনুযায়ী নাম্বার দেবে। দেখো, ইন কেস অফ মোর দ্যান 1 ক্যান্ডিডেট স্কোরিং ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস, দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার সিনিয়রিটি ওয়াইজ শ্যাল বি কনসিডার্ড ফর প্লেসিং এ ক্যান্ডিডেট হায়ার ইন দ্য মেরিট। তাহলে মেরিটে কাকে বেশি দেবে, মেরিটে তাকেই বেশি দেবে যার যদি 1-এর বেশি ক্যান্ডিডেট স্কোরিং করে ইকুয়াল পার্সেন্টেজ, তার ক্ষেত্রে কিন্তু সিনিয়রিটি মেনটেন হবে। এবার অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লাই তোমাকে করতে হবে কিন্তু অনলাইনে, অ্যাপ্লাই অনলাইন WBP-DCL রিক্রুটমেন্টে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার সেই ক্ষেত্রে তোমার কি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তার ক্ষেত্রে তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্ক্যান্ড কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এগুলো কিন্তু এগুলো দিয়ে যেমন রেজিস্ট্রেশন করতে হবে। আর কবে থেকে শুরু হবে সেটা দেখে নাও, এখানেই লেখা থাকবে। 2 নম্বর পয়েন্টে, অ্যাপ্লিকেশন ইজ লাইবেল টু বি রিজেক্টেড ইফ দ্য আপলোডেড ফটোগ্রাফ ইজ নট ক্লিয়ার অ্যান্ড রিকগনাইজড। যেমন ফটো আপলোড করতে হয় সেরকম তোমরা করবে। আর হচ্ছে মোস্ট রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করতে হবে। সিগনেচার নিয়ে কিন্তু এই প্যারাগ্রাফে কিছু বলেনি। এরপরে দেখো, ক্যাটাগরি as submitted at the time of application cannot be changed thereafter and no benefit of the, এরপরে কিন্তু চেঞ্জ করা যাবে না, তুমি ক্যাটাগরি যেটা দেবে সেটাই কিন্তু করা হবে, কোনো এডিট অপশন পাবে না। আর ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড রিটেন এ কপি অফ দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন স্লিপ। এটা হয়ে গেলে এটা তোমরা একটা ডাউনলোড করে নেবে। এরপরে দেখো, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য educational certificate of secondary or equivalent examination. In case of change of name at a later stage, necessary legally accepted documentary proof is to be submitted at the time of interview is called for। ঠিক আছে। আরও দেখবে এখানে 6 নম্বরে লেখা রয়েছে, ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ উড বি রিকোয়ার্ড টু ফার্নিশ ডকুমেন্টস রিগার্ডিং প্রুফ অফ ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন স্লিপ, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। প্রুফ অফ তোমার হচ্ছে প্রুফ এগুলো চাইছে। তারপর হচ্ছে তোমার অল কোয়ালিফিকেশন সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট ইউনিভার্সিটি অনলি, এদেরকে থাকতে হবে। এখানে একটা গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে, দেখো 6 পয়েন্ট গ্রেড পয়েন্ট সিস্টেম ইজ অ্যাডপ্টেড, দ্য সিজিপিএ উইল বি কনভার্টেড ইন্টু ইকুইভ্যালেন্ট মার্কস এজ দ্য ফলোয়িং টেবিল। যদি 6.25 হয় 55%, 6.75 হয় 60%, 7.25 হয় 65%, 7.75 হয় 70%, 8.25 হলে 75%। আরও বেশ কিছু লেখা রয়েছে। দেখো, অ্যাপ্লাই অনলাইনের ডেট, অনলাইন অ্যাপ্লাইয়ের ডেট তোমরা এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং 25/9/2025 থেকে 16/10/2025 12টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সামনের 25 তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বরের 25 তারিখ থেকে 16ই অক্টোবর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং অল করেসপন্ড উইথ ক্যান্ডিডেট শ্যাল বি ডান থ্রু ইমেল আর মোবাইল অনলি, এখান থেকে করতে পারবে। লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, ডিসপ্লেড অন দ্য WBP-DCL ওয়েবসাইটে কিন্তু তোমরা নিজেদের নাম দেখতে পাবে যাদের শর্টলিস্ট করা হবে। অ্যান্ড শ্যাল অলসো বি ইন্টিমেটেড থ্রু রেসপেক্টিভ ইমেল অ্যাড্রেস, তোমাদের রেসপেক্টিভ ইমেল অ্যাড্রেস থেকেও এখানে ডাকা হতে পারে। নো ফিজিক্যাল কপিস অফ ইন্টারভিউ কল লেটার শ্যাল বি ইস্যুড বাই, কোনো ফিজিক্যাল কল লেটার কিন্তু দেওয়া হবে না। তো এগুলো গেল ব্যাপার। এরপর জেনারেল ইনস্ট্রাকশনে কিছু লেখা আছে, দেখবে অ্যাপ্লাইং করার আগে যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে জেনে নেওয়া উচিত, সেগুলো বলে দিলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কী কী নর্মস মেনশনড আছে সেগুলো দেখে নেবে। অ্যাপ্লিকেন্টসদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে ওই যে ওয়েবসাইটে নো ম্যানুয়াল আর ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন হবে না। প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন স্লিপ শুড নট বি ট্যাম্পার্ড উইথ, ঠিক আছে, এগুলো করা যাবে না। ক্যান্ডিডেট শুড রিটেন এ কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন স্লিপ ফর ফিউচার রেফারেন্স, এটা রেখে দেবে। তারপর SC/ST নিয়ে, রিজার্ভেশন নিয়ে যেগুলো বললাম, ডেট অফ বার্থ উইল বি টেকেন অ্যাজ দ্যাট মেনশন ইন দ্য বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড 10
এগুলো কিন্তু অনুযায়ী করবে। তারপর 7, 8, 9 এরকম করে বেশ কয়েকটা পয়েন্ট আছে, এগুলো দেখে নেবে। শর্ট লিস্টেডরাই কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে যাবে। এরকম করে বেশ কয়েকটা 12, 13, 14, 15, 16, 17 করে 17টা পয়েন্ট কিন্তু লেখা আছে, এগুলো একটু পড়ে নেবে। আচ্ছা, রিক্রুটমেন্ট সেল WBP DCL, এটাতে বলছে প্লিজ ফলো দ্য WBP DCL ওয়েবসাইট ফর আপডেট ইফ এনি, ঠিক আছে। ইনক্লোজড হবে, যদি কোনো আপডেট পাও তাহলে কিন্তু তোমরা ওয়েবসাইট ফলো করলেই দেখতে পারবে। আর সেই ওয়েবসাইটে যে লিঙ্কটা দিলাম ওখানেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান কী করে করতে পারবে ওখানেই দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট ইয়ার 10-এ কী করা আছে, এটা সার্টিফিকেটস টু বি ইস্যুড বাই দ্য অথরাইজড পার্সন অফ দ্য কন্ট্রাক্টর অর MDO ইন দেয়ার অফিসিয়াল লেটার হেড। এটা কিন্তু ফিল আপ করতে হবে, সিগনেচার অফ অথরাইজড পার্সন অফ দ্য কন্ট্রাক্টর। এটা করবে তোমরা। তারপরে দেখো আর সেরকম কিছু নেই। তাহলে এখানে কী লেখা, শ্রী আর শ্রীমতী, নাম, সন অফ, ডটার অফ, এগুলো লিখতে হবে। ওয়ার্ক ফ্রম কোথা দিয়ে, টু কোথায়, হ্যাজ বিন ওয়ার্কিং আন্ডার আওয়ার অর্গানাইজেশন সিন্স এত। আচ্ছা, এখানে তুমি যেখানে কাজ করছো তাদের দিয়ে কিন্তু এটাকে ফিল আপ করলে তুমি তাদের দিয়ে এখানে কিন্তু লিখে তারপরে কিন্তু সাইন করিয়ে নিতে হবে। তারপর নেম অফ দ্য অথরাইজড পারসন, ডেজিগনেশন, সিল অফ দ্য কন্ট্রাক্টর। বেশ, তাহলে মোটামুটি এটা তোমাদের ইনফরমেশনটা দিলাম। ইনফরমেশনটা ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য।